আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতকালকে একটি টক শোতে বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি একটি মন্তব্য করেছেন যে তারা যদি ধাওয়া দেন তাহলে নতুন অনেক দলের অস্তিত্ব থাকবে না। কিছু মনে করেন না, যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। হাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে এই একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে এনসিপির যে নেত্রী ছিলেন বা সংগঠক ছিলেন, সে তার পাল্টা উত্তরে যে কথা বলেছেন যে গত 16 বছর যদি এই ধাওয়াটা দিতেন তাহলে এই যে শত শত মানুষ মারা গেলেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলেন, এই জিনিসটা হতো না। আমি আসলে কোনো কথা বলতে গেলেই এখন বিএমপির টপিক চলে আসে, কারণ যত কর্মকাণ্ড সব বিএমপিকে ঘিরেই হচ্ছে বর্তমানে বাংলাদেশে। কোথাও চাঁদাবাজি, কোথাও টেন্ডারবাজি, সব কিছু বিএমপি কেন্দ্রিকই চলে এসেছে। বিশৃঙ্খলা আরও কিছু ঘটনা আছে, ঘটনা না যে তা না, বিশৃঙ্খলা আরও অনেক কিছু ঘটনা আছে, অন্য দলের নামও আসতেছে। এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজনের নামও এসেছে। অনেক সমন্বয়কের নামও দেখলাম, যে বিভিন্ন জেলা যে সমন্বয়গুলো, এগুলো কিছু কিছু মানুষের নাম এসেছে। আসলে বিএনপির এই ধরনের মন্তব্য কার জন্য লাভ বা কার জন্য ক্ষতির কারণ হচ্ছে? আমরা যে সাধারণ জনগণ বা সাধারণ দেশের নাগরিক, আমরা যতটুকু বুঝতেছি যে এই ধরনের মন্তব্য করলে কিন্তু দিন শেষে ক্ষতিটা বিএনপিরই হচ্ছে, বিএনপি তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি মাঝে মাঝে আমি বুঝি না যেটা কি বিএনপি ইচ্ছা করে করছে নাকি অজ্ঞাতবশত করছে না অন্য কোনো কারণে করছে, আমি বুঝতে পারি না। মাঝে মাঝে মানুষের স্লিপ অফ টাং থাকতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন নেতার এই ধরনের মন্তব্য আমি বুঝি না তারা কি ক্ষমতা জাহির করতেছে না অন্য কিছু করতেছে, সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। এই ধরনের ঘোষণাগুলো দিন দিন বিএনপি করছে, তারা ক্ষমতা জাহির করার চেষ্টা করতেছে, তারা চাচ্ছে যে তাদের কর্তৃত্ব শুরু হোক। আসলে কি বিষয়টা এরকম হবে বা এরকম যাইতে পারে? আমার মনে হয় না যে এরকম যাবে বিষয়গুলো। তো যেই কথায় আমি যাচ্ছিলাম বা যেই কথা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো এই যে দিনের পর দিন বা জুলাই আগস্ট 5ই আগস্টের পরে যে সময়টা, এই সময়টা বিএনপি অনেকগুলো পদক্ষেপ তার বিপরীত স্টেপে চলে গেছে। তার এই মন্তব্য জনবিমুখ হয়ে গেছে। বিএনপি হায়ার অথরিটি যে তার নিম্ন স্তরের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারতেছে না, এটা নেগেটিভ দিক হয়ে দাঁড়াইছে। এরকম অনেকগুলো ঘটনা বিএনপির সামনে চলে আসছে। আমি কি হয়েছিল সেই টকশোতে, গতকালকে চ্যানেল 24-এ যে একটা টকশো হয়েছিল, সেই টকশোর আমি একটা নিউজ করেছে দৈনিক জনকণ্ঠ, সেই টকশোটা বেস করে এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের নিউজটা একটু পড়ে শোনাচ্ছি। আমি দৈনিক জনকণ্ঠ থেকে আপনাদের নিউজটা পড়েছি। আমি নিউজটা আমার পাশে স্ক্রিনশট আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা, এবং লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, যাদের পড়ার প্রয়োজন তারা পড়ে নেবেন। বিএনপি নেত্রীর শাসনের জবাব দিলেন এনসিপি নেত্রী জাবিন। এনসিপি নেত্রী জাবিন ছিলেন, তিনি তার সাথে সহ আলোচক ছিলেন, সেই সহ আলোচক এই কথাগুলো বলেছেন। আমি কিছু মূল পয়েন্ট আমি এখানে পড়ে শোনাচ্ছি আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন বিএনপি নেত্রীর ধাওয়া সংক্রান্ত বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপি যদি সত্যি গত 15 বছর ধরে প্রতিরোধ গড়ে তুলত তাহলে আজ 1400 প্রাণ ঝরে যেত না, এত মানুষ অন্ধ বা পঙ্গু হয়ে যেত না। কথা কিন্তু সত্যি। 15 বছর তারা সেই রকম কোনো প্রতিরোধ করে তুলতে পারে নাই। 14 সালের দিকে যদিও একটু এসেছিল, কিন্তু তারপরে আর তারা ওইভাবে আসতে পারে নাই। লাস্ট 28শে আগস্ট যে
28শে ডিসেম্বর যেটা 2024 যেটা নির্বাচনের আগে আগে যে একটা বিশাল জনসভা আয়োজন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেখানে মানুষ একটা দেখেছিল, যে একটু আলোর আশা দেখেছিল, যে না এইবার মনে হয় স্বৈরাচার শাসনের পতনের দিকে যাবে দেশ, এবার মনে হয় স্বৈরাচার শাসন অবনতি হবে। কিন্তু আসলে কিছুই হয় নাই। সেটা যখন চারিদিক থেকে ধাওয়া পাল্টা ধাওয়া বা আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন হামলা করে, তখন বিএনপি কিন্তু পিছু নিয়েছিল। মানুষ সেদিন আশা করেছিল যে নতুন একটা দিন তারা দেখতে যাচ্ছে, কিন্তু বিএনপি সেই প্রতিরোধের জায়গায় বা আওয়ামী লীগের যে হামলার কাছে টিকতে পারে না, ঘুরে দাঁড়াইতে পারে নাই। সেখান থেকে কিন্তু মানুষ আবার ধরেই নিয়েছিল যে আসলে কি শেখ হাসিনা 41 সাল বা তার আমৃত্যু পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকবে কিনা, সেরকম একটা জিনিস কিন্তু হয়ে দাঁড়িয়েছিল। তো 28 তারিখে যে জনসভা, সেটা ফেল করার পর কিন্তু বাংলাদেশ বা বিএনপি মানে দিশেহারা অবস্থায় হয়ে গিয়েছিল। তার লম্বা সময় ধরে একটা আন্দোলন করছে, কিন্তু আন্দোলনে যে বুক চিতিয়ে দেওয়া যে আন্দোলন, সেটা কিন্তু করতে পারে নাই তারা। তো সেটাই এখানে আসছে। তারপরে আমি পড়ে শোনাচ্ছি। তিনি উল্লেখ করেন যে বর্তমান রাজনৈতিক বাস্তবতার নতুন দল হিসেবে তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এটা এনসিপির যে সহ আলোচক ছিলেন, তিনি বলছেন যে তাদের যে নতুন চ্যালেঞ্জগুলো, সেগুলোর মধ্যে এই একটা চ্যালেঞ্জ যে তাদের এরকম ছোট করা হবে বা এরকম কথা বলা হবে। গণঅভ্যুত্থানের নেতৃত্বে সকল তরুণদের অবদান অবহেলা করা হচ্ছে। তারা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে, অথচ আমাদের কথা অবস্থানকে খাটো করা দেখা হচ্ছে। এটা কিন্তু সত্যি কথা। যারা জুলাই আগস্ট গণবিপ্লবে অংশ নিয়েছে, সামনে নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, তাদের কিন্তু এখন অস্বীকার করা হচ্ছে। আমার এখনও মনে পড়ে যে রিজভী সাহেব যখন জেলখানা থেকে বের হন, তিনি সবার প্রথমে একটা কথাই বলছিলেন যে সে বাচ্চাদের তিনি ধন্যবাদ দিয়েছিলেন। আজকে কিন্তু সেটা হচ্ছে না। আমার কথা হলো, আপনি রাজনীতিতে আসবেন, বিএনপি হোক বা যেই হোক, আপনার রাজনীতিতে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সেটা থাকতে হবে। আপনার লক্ষ্য যখন একটা হবে, আপনি যখন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করবেন, মানে আমি আপনাকে বোঝাচ্ছি, মানে আমিও আমার দেশটাকে উন্নত করব, আর একজনও দেশটা উন্নত করবে। তাহলে কি দাঁড়াচ্ছে? দুইজনের উদ্দেশ্য এক জায়গায়, যে আমি দেশের মানুষের জন্য কাজ করব বা দেশের জন্য কাজ করব। যখন এই জিনিসটা থাকবে, তখন আপনি এবং আপনার যে অপোজিট সাইডে যে আছে, তার প্রতি আপনার শ্রদ্ধাবোধ দাঁড়াবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনা, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে নোটিফিকেশনটি আপনার কাছে সহজে চলে যায়। মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।